তীব্রর গলার আওয়াজ। আব্বুরা তোমাদের জন্য আজকে কি গিফট এনেছে সেটা কি জানো তোমরা? গিফটের কথা শুনে তীব্রের কাছে চলে গেল দুজন। তোমাদের দাদি গিফট হাতে নিয়ে তোমাদের জন্য তার রুমে অপেক্ষা করছে, দৌড়িকে দেখে আসো একবার। বাচ্চারা চলে যাওয়ার পর তীব্র হালকা করে দরজা লাগিয়ে দিল। তরি তার রুমের জানালার দিকে তাকিয়ে আছে। উঠে জানালার সামনে দাঁড়ালো। জানালা খোলা, বাইরে অন্ধকার, তবে হালকা আলোতে যাতে আশপাশে থাকে তার ব্যবস্থা করে রেখেছে তীব্র। বাসার চারপাশেই লাইটিং করা হালকা আলো। তীব্র তরির পাশে গিয়ে দাঁড়ালো। তরি, তুমি কি আমার উপর রাগ করে আছো এখনো? দেখো, আমি জানি যে রাগের মাথায় যা বলেছি তাতে তোমার আমার উপর রেগে থাকারই কথা, তবুও বলবো আমি দুঃখিত। আসলে ঘটনাটা তখন এমনভাবে ঘটিয়েছি। তীব্র আর সামনে আগাতে পারল না। এর আগে হাত উঠিয়ে তাকে থামিয়ে দিল তরি। শীতল কণ্ঠে বলল, আমি আপনাকে কিছু বলতে বলিনি মিস্টার রায়হান, কোনো কৈফিয়ত লাগবে না আমার। আপনার সরি আমি একসেপ্ট করেছি, আশা করি আর কিছু বলার নেই। তুমি আপনি করে বলছো আমাকে তরি? সম্পর্ক অনুযায়ী সম্বোধন করতে হয় মিস্টার রায়হান। আমি ভীষণ ক্লান্ত, একটু একা থাকতে দিলে ভালো হয়। সম্পর্ক অনুযায়ী মানে? আমি তোমাকে তুমি করেই তো বলছি, তাই না? তাহলে আমাদের সম্পর্ক পরিবর্তন হলো কিভাবে? আগের মতোই তো আছে। আপনি শুনতে পাননি হয়তো, আমি ক্লান্ত। এতক্ষণ তো বাচ্চাদের সাথে দিব্যি কথা বলছিলে, এখন আমি আসাতেই তোমার ক্লান্ত লাগা শুরু করলো? শুরু করলো। কিছু কিছু মানুষ তাদের উপস্থিতির দ্বারা আশেপাশের পরিবেশ এতটাই বিষিয়ে তোলে যে তখন সব কিছুতেই ক্লান্তি এসে ভর করে। আমি তোমার পরিবেশ বিষিয়ে তুলছি? আপনার অনেক কাজের চাপ মিস্টার রায়হান। রাফিন এখন আপাতত চুপ করে গিয়েছে, সে কিন্তু পুরোপুরি চুপসে যায়নি। তার মধ্যে যদি সুমতি সুবুদ্ধি আসে তো ভালো, নয়তো এটার বিপরীতেও কিন্তু হতে পারে। তাই নিজের অবস্থান শক্ত করে তুলুন, এটা আপনার এখন সব থেকে বড় কাজ। না, এটা আমার সবচেয়ে বড় কাজ নয়। এখন আমার কাজ হলো তোমার সাথে কথা বলা। তুমি এরকম করে আছো কেন? আমি আপনার সাথে কথা বলতে আগ্রহী নই মিস্টার রায়হান। আশা করছি আমার বিরক্তিকর কারণ হবেন না। আমি তোমাকে বিরক্ত করছি তরি? এভাবে বলতে পারলে আমাকে? আমার জায়গায় আপনি হলে এর থেকেও খারাপ ভাবে বলতেন। তবে কি জানেন তো, আমি না, আপনি না, চাইলেই সবার সাথে আমি জঘন্য ব্যবহার করতে পারি। তুমি শুধু মুখেই বললে, আমার সরি অ্যাকসেপ্ট করেছো, আসলে করনি। যদি করতে তাহলে এরকম কথা বলতে পারতে না। আমি তো বরাবরই বলেছি যে আমি আপনার সাথে কথা বলতে চাচ্ছি না। জোর করে কথা বলাতে চাইলে এমন শুনতে হবে আপনার। আমি তো মানছি আমি ভুল করেছি, সরি বললাম তো। ঠিক আছে, কি করতে হবে আমাকে বলো, তুমি যা বলবে তাই করব। আপনার এই মুখ আমাকে যতটা পারেন কম দেখাবেন। একই ছাদের নিচে থাকি তো, তাই একেবারে না দেখা সম্ভব না। আপনার মুখ দেখলে আমার মনে অশান্তি সৃষ্টি হয়। তরি, আমাদের বন্ধুত্বের কি কোনো দাম নেই তোমার কাছে? বন্ধুত্ব নামক সম্পর্ক নিয়ে কিছু বলার মতো যোগ্যতা আপনার নেই। বন্ধুকে আপনি প্রহসন বানিয়ে দিয়েছেন। দয়া করে সেটার দোহাই দিয়ে আর কিছু বলতে যাবেন না। মানুষ মাত্রই তো ভুল করে তরি। আমি তো বলছি না যে আমি ভুল করিনি, কিন্তু ভুলের মাসুল এভাবে তো দেওয়া ঠিক না, তাই না? আপনার সমস্যাটা কি একটু বলবেন? তুমি চুপচাপ আছো, আমার সাথে কথা বলছো না, সেটাই সমস্যা আমার। এভাবে কথা না বলে থাকা যায়? এই 5 দিন দিব্যি ছিলেন, সাদাত ভাইয়ের ডিভোর্সের ব্যাপারে না পেছালে আমি কাগজে কলমে আপনার প্রাক্তন স্ত্রী থাকতাম। তখন যেভাবে থাকতেন বা এই কয়েকদিন যেভাবে ছিলেন সেইভাবেই থাকবেন আজীবন। এই 5 দিন আর আজকের পরিবেশ তো এক না তরি। আমরা তো ভালো বন্ধু ছিলাম। আমাদের ডিল কিসের উপর ভিত্তি করে হয়েছিল মনে আছে? সমাজের চোখে আমরা সুখী দম্পতি হয়ে থাকবো, বাস্তবে আমাদের মধ্যে কোনো সম্পর্ক থাকবে না। প্রথম কয়েকদিন আমাদের মধ্যে সম্পর্ক কেমন ছিল বিয়ের পরপর মনে আছে? সারা জীবন তেমন সম্পর্কই থাকবে। তরি তীব্র কোনো কথাই শুনতে চাচ্ছে না। ভীষণ অসহায় লাগছে তীব্র নিজের কাছে নিজেকে। তরির মুখের দিকে এখনো কাতর দৃষ্টিতে তাকিয়ে আছে সে, তবে তার দিকে তাকানোর কোনো ইচ্ছেটাই তরির চোখে দেখছে না তীব্র। সময় আপন গতিতে চলে। সেই ঘটনার পর তরির বাসায় এসেছে প্রায় 15 দিন হয়ে গিয়েছে। তরির সাথে তীব্র সম্পর্ক ঠিক আগের মতোই। সেদিনের পর থেকে তীব্র তরির সামনে যায়নি আর। সত্যি কথা বলতে কিভাবে তার সামনে গিয়ে দাঁড়াবে, কি বলবে, সেটা সে ভেবে পায় না। অন্তত একটা বাহানা তো লাগবে, সেটাই তীব্র খুঁজে পায় না। তরির সেদিনের কথা শুনে তীব্র বুঝে গিয়েছে যে
তাকে এতটা সহজে মানানো যাবে না। তীব্র সহজ পথ চায়ও না, কঠিন থেকে কঠিনতম পথও সে অবলম্বন করতে রাজি, কিন্তু কোনো পথই তার মাথায় আসছে না। তরির ভালো খারাপ কিছু জানা না এখন তীব্র। তবে আজকে দুপুরে যখন অফিসে ছিল তখন আসিয়া বেগম তীব্রকে ফোন করে বলল তরির নাকি রেজাল্ট দিয়েছে এবং সে এবারও প্রথম স্থান অধিকার করেছে তার ডিপার্টমেন্টে। আজকে তরির রেজাল্ট দিবে, এটা তীব্র জানতোই না, জানবেই বা কিভাবে যখন তাদের মুখ দেখা দেখি এক প্রকার বন্ধ। আজকে রাতে খাওয়া দাওয়া শেষ করার পর বাচ্চারা তরিকে বলল তারা নাকি তাদের দাদি অর্থাৎ আসিয়া বেগমের সাথে ঘুমাবে। অনেকদিন নাকি দাদির কাছে গল্প শুনে না। তরিও বিনা বাক্যে রাজি হয়ে গেল। বাচ্চারা আসিয়া বেগমের রুমে যাওয়ার পর তরি তার আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলে নিল ফোনে। আরিফার তনুর পরীক্ষা সবগুলো শেষ হয়েছে তো আব্বু? হ্যাঁ রে, আলহামদুলিল্লাহ প্রতিটা পরীক্ষা নাকি ভালো দিয়েছে বলে আমাকে বললো দুজন। টনিকে নিয়ে চিন্তা নেই আমার, মাশাআল্লাহ সে পড়াশোনায় মনোযোগী, কিন্তু জারিফটা পড়তে চায় না। তার মুখ থেকে আমি পরীক্ষা ভালো হয়েছে বলে এ পর্যন্ত শুনলাম না। আবার হুট করে তোমাকে বললো যে ভালো হয়েছে, মিথ্যে বলেনি তো? না রে আম্মু, আসলে সে বলেছে এবার না পড়ে যাবে কোথায়। তীব্র বাবা এমন স্কুলে ভর্তি করিয়েছে যে পড়া না শিখে গেলে কান ধরে দাঁড় করানো সহ আরো অনেক অপমান নাকি করে। আর জারিফ তো জানোসই, একেবারে তোর মতো। আর যাই হোক, অপমান সহ্য করতে পারে না, একেবারে ঠিকঠাক নিশানায় তীর লেগেছে বুঝলি। যাক, ভালো হলেই ভালো। আমাকে রেজাল্ট দিলে বলো কিন্তু। হ্যাঁ বলবো। আচ্ছা আম্মু, তুই ভালো আছিস তো? মানে বলতে চাইছিলাম যে তোরা তীব্রর মধ্যে সবকিছু মিটমাট হয়ে গেছে না? আমি ভালো আছি আব্বু, খুব ভালো আছি। আমাকে নিয়ে চিন্তা করো না। অনেক রাত হয়ে গিয়েছে আব্বু, শুয়ে পড়ো। তরি ফোন কেটে দিলে একটা দীর্ঘশ্বাস ছাড়লো তার আব্বু। তরি যে ভালো নেই সেটা তার কথাতেই বুঝে গিয়েছেন তিনি। তরি ফোন রেখে ওয়াশরুমে একটু ফ্রেশ হতে গেল। মিনিট 5-1 মধ্যে চলে আসলো। তবে ওয়াশরুমের দরজা খুলে দেখলো তার রুমে বেশ অন্ধকার হয়ে আছে। ঘটনা প্রবাহে বেশ খানিকটা আশ্চর্য হয়ে গেল সে। জানালা খোলা তার রুমে এবং আজকে পূর্ণিমা রাত বিদায় বাহির থেকে অনেকটা আলো রুমের ভেতর এসেছে, তাই পুরো রুমটা একেবারে অন্ধকার না, অথচ রুমে লাইট বন্ধ। অল্প একটু আলোতে যথাসম্ভব আন্দাজ করে সে লাইটের সুইচ অন করতে গেল। নিজ হাতে সুইচ অন করার আগেই রুমে আবার আলোকিত হয়ে গেল। আর সুইচ বোর্ডের সামনে তীব্র দাঁড়িয়ে মুখে অমায়িক হাসি। তরি চোখ হঠাৎ বিছানায় গেল, দেখতে পেল বড় করে গোলাপ ফুলের পাপড়ি দিয়ে ইংরেজিতে লেখা কংগ্রেচুলেশন। এর একটু নিচে ছোট করে লেখা সরি। তীব্র দাঁড়িয়ে রইল এখনো হাসি মুখে তরি কি করে সেটা দেখার জন্য। যদিও মুখে হাসি ফুটিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু ভেতরে ভেতরে সে অনেকটা নার্ভাস। তরি রুমে একবার চোখ বুলিয়ে বিছানার কাছে হেঁটে গেল, হাত দিয়ে ফুলের পাপড়িগুলো তুলল। এরপর রুমে থাকা ময়লার ঝুড়িতে সবগুলো পাপড়ি ফেলে দিল। বিছানার চাদর আরেকবার ঝেড়ে নতুন করে বিছিয়ে নিল। এরপর আয়নার সামনে দাঁড়িয়ে চুল বাঁধতে লাগলো। অপমানে তীব্র চোখ লাল হয়ে এলো। তরি সামনে গিয়ে তার ডান হাতের বাহুতে ধরে তিনি নিজের সামনে নিয়ে আসলো। তরি তীব্র দিকে প্রশ্নাত্মক ভঙ্গিতে তাকিয়ে আছে। তোমার কি মনে হচ্ছে না তুমি অতিরিক্ত মেজাজ দেখাচ্ছ? আমি কিছুই করছি না মিস্টার রায়হান, আপন মনে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলাম। আপনি আমার ঘুমের ব্যাঘাত করতে এসেছেন। পড়ছেন লাইট নিভিয়ে বিছানায় ফুলের পাপড়ি ছিটিয়ে আমি কিন্তু এর জন্য আপনাকে একটা শব্দও বলিনি। চুপচাপ বিছানা পরিষ্কার করেছি নিজেই এবং এখন ঘুমাতে যাব। আপনার উল্টো আমায় বিরক্ত করছেন। আবার রাগও দেখাচ্ছেন নিজেই আমার উপর। আপনি বলেছেন আমি অতিরিক্ত মেজাজ দেখাচ্ছি, অথচ আমি তো টুটার শব্দও করছি না আপনার সাথে। মেজাজ কখন দেখালাম? যতগুলো জল লাথি মারতে মন চায় মারো। কি? হ্যাঁ, তুমি তো আমাকে সেই দিনের জন্যই ক্ষমা করতে পারছো না, তাই তোমার সাথে যা যা করেছি তুমি আমার সাথে করো, এবং দয়া করে এইরকম চুপ করে থাকা বন্ধ করো প্লিজ। দেখুন, আমি আগেই বলেছি সবাইকে নিজের মতো ভাবতে যাবেন না, অন্তত আমাকে তো নাই। আমি এরকম বর্বর আচরণ করতে পারি না। আর আপনি সেদিনের শারীরিক আঘাতগুলোর কথা মনে রাখলেন।
দেখুন তো সেগুলো একটাও এখন আছে কিনা। নেই তো। কোন আঘাতগুলো আছে জানেন? মানসিক আঘাতগুলো, যেটা আপনি না দেখতে পাবেন আর না তার ক্ষত সারাতে পারবেন। তাই দয়া করে সেদিনের কথা নিয়ে আর কিছু বলবেন না। এভাবে থাকতে পারছি না তো আমি। বুঝতে পারো না কেন তুমি? আমার বোঝার প্রয়োজন নেই। আপনি সব সময় নিজের দিকটা ভেবে এসেছেন, এবার আমি আমার দিকটা না হয় ভাবি। আপনার সাথে কথা না বলে আমি বেশ ভালো আছি, আর আমার ভালো থাকা আমার কাছে আপনার ভালো থাকার থেকে বেশি গুরুত্বপূর্ণ। আজ পর্যন্ত আমি যাদের ভালোবেসেছি, বিশ্বাস করেছি, আলহামদুলিল্লাহ তাদের থেকে ভালোবাসা এবং বিশ্বাস দুটোই পেয়েছি। কিন্তু যেই মানুষটাকে বিশ্বাস করার পরেও সে আমাকে বিশ্বাস না করে তার পূর্বের আরেক বিশ্বাসঘাতক বন্ধুকে বিশ্বাস করে বসলো, তার ভালো থাকার দায়িত্ব আমি নিয়ে বসে নেই। আমার বিয়েটা আপনাকে করেছি, আমি বিয়েটা আপনাকে করেছি, কিন্তু হাস্যকর হলেও এটাই সত্য যে আপনার সাথে সম্পর্কিত প্রতিটা মানুষ থেকে আমি ভালোবাসা, বিশ্বাস আর সম্মানের জায়গাটা অর্জন করতে পেরেছি। একটু থামলো তরি, এরপর তার ছেলে হাসি এসে বলল, অথচ যাকে বিয়ে করলাম সেই বুঝলো না। আর একটা কথা আপনাকে বলে দিই, আমার আশেপাশে এখন আপনার থাকা না থাকার কোনো প্রভাব ফেলে না। ওই যে বললাম, আপনাকে বিয়ে করার পরে আমি এমন অনেককেই পেয়েছি যারা আমাকে এই কয়েকদিনেই বেশ আপন হয়ে গিয়েছে। এর মধ্যে আপনার ছেলে মেয়ে অন্যতম। আপনার মনে প্রশ্ন জাগে না যে এত কিছু হওয়ার পরেও কেন আমি চলে আসলাম আপনার সাথে এখানে? যখন আপনি নিজে কথা দিয়েছিলেন যে যাই হয়ে যাক না কেন আপনি আমার পরিবারের দায়িত্ব সবসময় পালন করবেন, এখন তো আমার এখানে আসার কোনো ঠেকা ছিল না। হ্যাঁ, আসলে ছিল না, কিন্তু আমার বাচ্চা দুটো যে এখানে, আপনার চোখে আমি জেসিকা থেকেও ভালো অভিনেত্রী হতে পারি, যে কিনা এই পরিবারের সকলের সাথে প্রতিনিয়ত অভিনয় করে গিয়েছি। টাকার জন্য লোভী হতে পারি, টাকার জন্য যে রাফিনের পিছু নিয়েছিলাম, কিন্তু তাদের চোখে যে আমি তাদের ছোট মা। তাদের আমি জন্ম দেইনি, কিন্তু তাদের ছাড়া আমার বাঁচা অসম্ভব, পারবো না আমি থাকতে। এটাকে যদি মাতৃস্নেহ বলে তাহলে হ্যাঁ, আমি বলতে পারি যে আমি তাদের মা। আমার ছেলেকে স্কুলে ভর্তি করাতে হবে, আগামীকাল তাকে নিয়ে যাব। আপনার সাথে কথা হয় না তাই আপনাকে বলা হয়নি, তবে সন্তানের বাবা হিসাবে আপনার এটা জানার সম্পূর্ণ অধিকার আছে। অবশ্য আপনি এটাও ভাবতে পারেন যে এই কথাটাও আমি আপনাকে আগে বলিনি, হয়তো তানভীরের স্কুল টিচারের সাথে আমি অবৈধ সম্পর্কে লিপ্ত হয়েছি আপনাকে না জানিয়ে, তাই আপনার থেকে লুকিয়েছি। কথাটা শেষ করতে না করতেই সজোরে চড় পড়লো আরেকটা তরির গালে। কোথাও না তাকিয়ে গালে হাত দিয়ে হাসতে লাগলো তরি। তরির দু হাতের বাহুতে শক্ত করে চেপে ধরে করিত কণ্ঠে তীব্র বলল, এতটা নিচু মনের মানুষ ভাবো আমি তুমি? এতটা? তীব্র হাত জাহাজ দিয়ে ফেলে দিল তরি। আপনি এর থেকেও বেশি নিচু মানসিকতা নিয়ে থাকেন মিস্টার রায়হান। মানুষ মুখে সেটাই বলে যেটা তার মন এবং মস্তিষ্কে থাকে। আর আপনি আমাকে সেদিন যা যা বলেছিলেন সেগুলোর উপর ভিত্তি করে আমি বলতেই পারি যে আপনি চূড়ান্ত নোংরা মানসিকতার একটা লোক, যে কিনা আমার চরিত্রে আঙুল তুলতেও দুবার ভাবেনি। তখন আমি রেগেছিলাম তরি, আমি রাগের বশবর্তী হয়ে তখন যা বলেছিলাম সেগুলোকে তুমি কেন মাথায় গেঁথে রাখছো আমাকে বলতে পারবে? রাগ আমারও হয় মিস্টার রায়হান, তাই বলে এরকম কুরুচিপূর্ণ কথা কাউকে নিয়ে বলিনি না আপনি। আমি তোমাকে বলেছিলাম না যে আমার রাগলে মাথা ঠিক থাকে না? বলেছিলাম না যে আমি রাগ নিয়ন্ত্রণে রাখতে পারি না? বলেছিলাম না যে আমার ছোট থেকেই এই একটা বদভ্যাস আছে যেটা আমি চাইলেও নিয়ন্ত্রণ করতে পারি না? বলেছিলাম কিনা বলো? এখন চুপ করে আছো কারণ তুমি নিজেও জানো এটা সত্যি। একটু আগে বললে না যে তুমি কাউকে বিশ্বাস করলে সেও তোমাকে বিশ্বাস করে, কিন্তু সবাই তোমার মতো এতটা ভাগ্যবতী না জানো। এই যে তোমার সামনে আমি নামক মানুষটা দাঁড়িয়ে আছি, সে প্রতিনিয়ত এটা ভেবেই লড়াই করে নিজের মনের সাথে যে কাকে বিশ্বাস করবে আর কাকে করবে না। আমার অতীত তো তুমি সবই জানো তরি। বুঝতে পারিনি আমি তখন। তোমার সাথে রাফিনকে ছবিগুলোতে ওই অবস্থায় দেখে আমার মাথায় আগুন ধরে গিয়েছিল। আমি কি করব বলো? সবাই শুধু আমার দুর্বলতার সুযোগ নেয়, বিশেষ করে রাফিন। সে জানতো আমার মাথা ঠিক থাকে না রেগে গেলে। সে জানতো আমি এতবার জীবনে প্রতারিত হয়েছি নিজের মানুষদের কাছ থেকে, যে বিশ্বাস অবিশ্বাসের একটা গোলক ধাঁধায় আটকা পড়ে গিয়েছি, আর সে এটা সুযোগই নিয়েছে। আমার আর কিছুই বলার নেই তরি। আমি তোমাকে বোঝাতে বোঝাতে ক্লান্ত হয়ে গিয়েছি। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। আবারও বলছি, প্লিজ একটাবার, শুধু একটাবার আগের মতো হয়ে যাও আমার সাথে। প্রায় 10 মিনিট যাবৎ তীব্র মাথা নিচু করে বসে আছে মুখ ভার করে। সে এখন আছে সাদাতের অফিসে।
শাহাদাত নিজের কাজ করছিল। হুট করে দেখলো তীব্র দরজা খুলে তার কেবিনে ঢুকে তার সামনে রাখা চেয়ারে বসে পড়ল। তীব্র এর আগে এখানে কখনো না আসলেও শাহাদাত বলে রেখেছে যে তীব্র ভেতরে আসার জন্য কোনো অনুমতি লাগবে না। শুধু তীব্র নয়, জয়িতা এবং নিজের ছেলে সহ আরও কয়েকজন তার কেবিনে আসার জন্য অনুমতি নেওয়ার প্রয়োজন নেই বলে শাহাদাত জানিয়ে দিয়েছে। শাহাদাত যথেষ্ট বীরত্ব চাহনিতে তাকিয়ে আছে তীব্রের দিকে। এভাবে ধূপ করে চেয়ারে বসে এত সময় ধরে কথা না বলে গাল ফুলিয়ে রাখার কোনো মানে হয়? এই, তোর কি হয়েছে বলতো? সবসময় কাজ করার জন্য অন্যদের তাগিদ দিতে থাকিস, কিন্তু আজকে নিজেই কাজ ফেলে আমার অফিসে এসে বসে আছিস, কথাও বলছিস না। হয়েছেটা কি? তোরই কথা বলে না আমার সাথে। ও, এই সাধারণ ব্যাপার তুই এতটা মন খারাপ করে রেখেছিস? নিজের কাজ ফেলে চলে এসেছিস? তুই কি রে তীব্র? কোনটা অর্থবহ কাজ আর কোনটা অর্থহীন কাজ বুঝিস না? শাহাদাত মুখে গম্ভীর্যতা বজায় রেখে কথাটা বললেও হাসিতে পেট ফেটে যাচ্ছিল তার। তীব্র তার দিকে বোকাশোকা মুখ করে তাকিয়ে আছে। কিছুক্ষণ পর চোখ মুখ শক্ত করে বলল, এই, তুই আমার কথা আমাকে ফেরত দিচ্ছিস? আমি এত বড় বিপদে আছি আর তুই আমাকে সাহায্য না করে উল্টা খোঁচা দিয়ে কথা বলছিস? এই, তুই আমার বন্ধু? খোঁচা দিয়ে কোথায় কথা বললাম? আমি তো ভেবেছিলাম তুই কোনো গুরুত্বপূর্ণ প্রজেক্ট নিয়ে আমার সাথে কথা বলতে এসেছিস। অফিসের কাজ ফেলে হন্তদন্ত হয়ে তোর কথা বলতে তুই ছুটে এসেছিস আমার এখানে। এটা কোনো গুরুত্বপূর্ণ কাজ? তুই বল। তীব্র তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে শাহাদাতের দিকে। শাহাদাতের চেহারা দেখে সে বুঝতে পারছে শাহাদাত যথেষ্ট পরিমাণে চেষ্টা করেছে নিজের হাসি আটকানোর। মজা নিচ্ছিস? নিতে থাক, আর আসবো না তোর কাছে। শালা, সবগুলো আমার উপর জোট বেঁধে মানসিক অত্যাচার করে। গেলাম আমি, থাক তুই। তীব্র চেয়ার থেকে ওঠার আগে শাহাদাত নিজের চেয়ার থেকে উঠে তীব্রর হাত ধরে তাকে আবার চেয়ারে বসিয়ে দিল। রাগ হচ্ছে না এখন? আমারও ঠিক এমনই রাগ হয়েছিল সেদিন, যখন তুই আমার কথা ক্রমাগত অপ্রয়োজনীয় ভেবে উড়িয়ে দিচ্ছিলি। যাই হোক, আমার ওই দিনের বদলা নেওয়া শেষ। শাহাদাত জোরে শব্দ করে হাসতে লাগলো। চোখ মুখ কুঁচকে সেদিকে তাকিয়ে আছে তীব্র। তোর কি হাসা শেষ হয়েছে? না হলে বল, আমি 1 ঘন্টা পরে আসছি। তুই 1 ঘন্টা ধরে হাসতে থাক, যা। আরে না না, শেষ আমার হাসি। তো বল, তোর সমস্যা? তোরই কথা বলছো না তো? এটা আমি কি করতে পারি? কি করবি জানি না, তবে আমাকে সমাধান বের করে দে। আম্মুর কাছে গিয়েছিলাম এই ব্যাপারে কথা বলতে। আম্মু আমার পক্ষ ত্যাগ করে তোরির পক্ষ নিয়েছে। অনেক ভেবে দেখলাম তুই ছাড়া আর কেউ নেই। তুই নিজে তোরকে বুঝাসনি কেন? সর্বোচ্চ চেষ্টা করেছি, যতটুকু সম্ভব, যতভাবে সম্ভব তাকে বুঝিয়েছিলাম, কিন্তু সে আমার কোনো কথাই শুনতে রাজি না। তুই এত উতলা হচ্ছিস কেন তোর সাথে কথা বলার জন্য? মানে যেভাবে আছিস সেভাবে থাকতে কি কোনো সমস্যা? আমি বুঝলাম না। তোর এত কিছু বুঝতে হবে না, আমার সম্ভব না এভাবে থাকা। আমাদের বাসার সার্ভেন্টসদের সাথে পর্যন্ত সে হাসি মুখে কথা বলে, আর আমার সাথে হাসি মুখ তো দূর, কথাই বলে না। আমি এভাবে কথা না বলে থাকতে পারছি না তার সাথে, আমার দম বন্ধ লাগছে। সেদিনের কথা আবারও মনে পড়লো। তোকে বলেছিলাম যখন জানতে পারি তোরিকে বিনা কারণে এত কষ্ট দিয়েছিস, তখন তোর অবস্থা কেমন হবে। আজকে সেই অবস্থাও দেখছি। কতবার করে তোকে বলছিলাম, সাবধান করেছিলাম, শুনলি না আমার কথা। যা হওয়ার তা তো হয়েই গিয়েছে, পুরোনো কথা ঘেটে লাভ নেই তো। এখন আমাকে সমাধান দে। দেখ, এটা তোদের মধ্যকার ব্যাপার। আমি এখানকার পুরোপুরি তৃতীয় ব্যক্তি। হ্যাঁ, এটা ঠিক যে তোরই আমাকে বড় ভাইয়ের চোখে দেখে, খুব সম্মান করে, কিন্তু এখানে আমার নাক গলারও দৃষ্টিকটু দেখাবে। আর তোরিকে বেশি জোরাজোরি করিস না, যদি হিতে বিপরীত হয়। তুই জানিস সেদিন রিপোর্টারদের সামনে এক পর্যায়ে জেসিকা কি বলেছিল, যখন তোকে বারে বারে জেরা করা হচ্ছিল যে আইনগত তোর স্ত্রী হওয়া সত্ত্বেও সে কেন রাফিনের সাথে পালিয়ে গিয়েছিল? জানিস না মনে হয়? আমি বলছি, সে বলছিল যখন তার কাছে স্বামী সন্তান সুখ পাওয়ার জন্য একটু সুযোগ এসেছে, তখন কেন সে অন্য মেয়ের বাচ্চা নিয়ে সংসার করবে, যেখানে সে যাকে স্বামী হিসেবে পেয়েছে সেই মানুষটা তার দিকে ফিরেও তাকায় না। জেসিকার এই কথা কিন্তু আসলেই যুক্তি আছে ভাই। কোনো মেয়ে না চাই একটা স্বাভাবিক সংসার পেতে? বল, বৈবাহিক জীবন নিয়ে
প্রতিটা মেয়ের অসংখ্য সুন্দর এবং সূক্ষ্ম স্বপ্ন থাকে। জেসিকা হয়তো এটা বুঝতে পারেনি যে তোকে কখনো স্বামী হিসেবে পাবে না, কারণ বিয়ের পর তুই বলেছিলি তার সাথে স্বাভাবিকভাবে সম্পর্কে এগোতে পারবি না, তার আগেই কিন্তু নয়। তাই তার কষ্ট পাওয়া স্বাভাবিক, তবে তার বদলা সে বাচ্চাদের সাথে খারাপ ব্যবহার করে নিত। এটা ন্যাক্কারজনক ব্যাপার। এই কথাগুলো এখন বলার কারণ? কারণ এটাই, জেসিকার সাথে তোর কোনো চুক্তি হয়নি বিয়ের আগে, তোর সাথে হয়েছিল, এটা আমি জানি। তীব্র বেশ অবাক হয়ে গেল শাহাদাতের কথা শুনে। শাহাদাত কিছু বলার আগে বলল, এত আশ্চর্য হওয়ার কিচ্ছু নেই, তোরই আমাকে সব ভেঙে বলেছে। তো যেটা বলছিলাম, তোর সাথে তোর চুক্তি হয়েছে, কিন্তু তুই তাকে একটা কথা দিয়ে রেখেছিস যে যা কিছুই হয়ে যাক না কেন তুই তার পরিবারের দায়িত্ব পালনের কিছু হবে না। তার মানে তোরই কিন্তু এক অর্থে এখনো মুক্ত, বাচ্চাদের ভালোবেসে বলেই তোর সংসারে এখনো আছে। বেশি জোরাজোরি করলে হয়তো তোকে ডিভোর্স দিয়ে অন্য কাউকে বিয়ে করে নিতে পারে, এমনকি যার সাথে সে স্বাভাবিক দাম্পত্য জীবন কাটাতে পারবে, তাই না? শাহাদাত খুব ভালো করে জানে তৈরি কখনো বাচ্চাদের ফেলে অন্য কাউকে বিয়ে করবে না। তাছাড়া তীব্রের জন্য তার মনে অনুভূতি আছে, সেটা সবসময় সত্যই ছিল। তৈরি শাহাদাতকেও কিছু বলেনি, তবে শাহাদাতও আন্দাজ করতে পেরেছে সেটা। এখন তো অভিমানের চাপে সেই সুপ্ত অনুভূতিটুকুও বিলীন প্রায়। 1 মিনিটের মতো সময় নিয়ে তীব্র নীরবতা পালন করলো। শাহাদাত বুঝতে পারলো কিছু একটা ভেবেছে সে। এরপর হুঙ্কার দিয়ে বলল, অন্য কোথাও বিয়ে করবে মানে কি? একেবারে হাত পা ভেঙে ঘরের মধ্যে বসিয়ে রাখবো। পঙ্গু বউ নিয়ে থাকতে হলেও আমার সমস্যা নেই। শাহাদাত নিচে তাকিয়ে মুচকি মুচকি হাসছে। সে যা বোঝার বুঝে গিয়েছে। এখন তার মাথায় একাধিক কল্পনা ঘুরছে। তাহলে তুমি কি বলছো যে তীব্র তরিকে? তোরই মনে হয় তোর প্রতি গভীর ভাবাবেগ রয়েছে, তবে ছোট থেকে চিনি তো, মনে হয় থাকতেও ওই শালা কখনো মুখে বলবে না। তাহলে তুমি কি করতে বলছো? পরিকল্পনা তো অনেকগুলো ছিল জয়িতা, কিন্তু বিবি তো এখন বেঁচে আছে, আর মিয়া নিজের মনে অনুভূতির সাথে নিজের পরিচিত নেই হয়তো, তাই কোনো পরিকল্পনাই বাস্তবায়ন করতে পারবে না। তাহলে কি করবে? মাথায় হাত রেখে কিছু একটা ভাবতে দেখলো জয়িতা শাহাদাতকে। সেই দিনের শাহাদাতের বাসায় করা দাওয়াতে গেলেও ঠিকমতো খাওয়া দাওয়া করা হয়নি, তাই শাহাদাত আবার নিমন্ত্রণ করেছে পুরো পরিবারকে। এবার জাহানারা বেগম বাদে বাকিরা যাবেন। আজ সকালেই তারা সেই উদ্দেশ্যে গিয়েছে শাহাদাতের বাসায়। জয়িতা আগে থেকেই রান্নাবান্না করে রেখেছে, যাতে সকালের সাথে মিলেমিশে কথা বলতে পারে, গল্প করতে পারে। তারা যাওয়ার পরপরই শরবত এবং কিছু নাস্তা পরিবেশন করলো সবাইকে। দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর শাহাদাত তরিকে বলল, আমাদের বাসার ছাদে তো যাওনি ক্ষণতরি, অনেক সুন্দর, কিন্তু ফুল ফলের গাছের অভাব নেই। বিকেল হয়ে আসছে, এখন আরো ভালো লাগবে, বাচ্চাদের নিয়ে এসো একেবারে। ছাদে যাওয়ার পর শাহাদাতের ছেলে মেয়ে আর তীব্র ছেলে মেয়ের হাতে চিপস দিয়ে তাদের একপাশে খেলতে বলল শাহাদাত। তরিকে ছাদের বিভিন্ন ফুল গাছ দেখাতে দেখাতে হঠাৎ করে বলল, তীব্রকে আরেকবার সুযোগ দিয়ে দেখতে পারো তরি, আশা করি এবার আর নিরাশ হবে না। মুখে লেগে থাকা হাসিটা নিমেষে উধাও হয়ে গেল তরির। সেই হাসি মুখে এসে বল করলো একরাশ হতাশা আর বিরক্তি। শেষ পর্যন্ত নিজের বন্ধুর পক্ষেই চলে গেলেন তো ভাইয়া। আমি পক্ষ নিচ্ছি না তরি, তীব্রর জন্য একটা সুযোগ চাইছে। কারোর দুর্বল জায়গায় আঘাত করে তাকে উদ্ধার্ত করে দেওয়া অনেক সহজ তরি। তীব্রর যথেষ্ট দোষ আছে, কিন্তু সেটা অস্বীকার করছে না। কিন্তু নিকৃষ্টতম অপরাধও একটাবার সুযোগ পেতে পারে নিজেকে শোধরানো। তাহলে তীব্র কি সেই সুযোগটা একটাবারের জন্য পেতে পারে না? আমি কখনো নিজের চরিত্রে কালিমা লেপন করতে কাউকে সুযোগটুকু পর্যন্ত দেইনি। ছোট থেকে কম প্রতিকূলতা পার করে আসিনি ভাইয়া। আপনি হয়তো আমার জীবন সংগ্রামের গল্প জানেন না, সেটা আপাতত না জানলেও চলবে। তবে এইটুকু বলে রাখি, লোভী এবং অভিনেত্রী এই দুটো আপদ আমার না হয় দাঁতে দাঁত চেপে সহ্য করে নিলাম, তাকে ক্ষমা করে দেওয়ার চিন্তাও করলাম।
কিন্তু যখন আমি সেই কথা ভাবি যে আমাকে চরিত্রহীনা বলা হয়েছে, তখন আমি ক্ষমা করার কথা ভাবতে পারি না। তুমি কি জানো তীব্র তোমাকে ভালোবাসে? কি? সেদিন সবগুলো প্রমাণ একসাথে জোগাড় করে রাফিনের বাসায় আমরা গিয়েছিলাম। তার আগের দিন রাতে তীব্র আমাকে ফোন করেছিল। ফোন করে বলল, শাহাদাত, আমার কেন জানি মনে হচ্ছে তরিকে অবিশ্বাস করা আমার ঠিক হয়নি। রাফিনকে বোধহয় বেশি গুরুত্ব দিয়ে ফেলেছি আমি কিছুক্ষণ মাথা ঠান্ডা করে চোখ বন্ধ করে মনকে জিজ্ঞেস করলাম। আম্মু বলল এভাবে করতে। জানিস, আমার বারে বারে মনে হচ্ছে আমি কোথাও একটা ভুল করছি। আমার উচিত ছিল তরির কথায় একটু বিশ্বাস করা। তরি শাহাদাত এতটুকু বলে নেমে তরির মুখের দিকে তাকালো, দেখলো তরির মুখে মুচকি হাসি। এই কথাতে আপনি বুঝে গেলেন যে সে আমাকে ভালোবাসে? আচ্ছা, একটা কথা বলুন তো ভাইয়া, এই যে তার মনের মধ্যে হুট করে এই চিন্তার উদয় হলো যে সে আমাকে অবিশ্বাস করে ভালো করেনি, তো এটা কবে উদয় হলো? আপনি যখন আমাদের ডিভোর্স পেছানোর জন্য তার সাথে কথা বলতে গিয়েছিলেন, তখন সেখানে গিয়ে আপনার কথাগুলো শুনে সে হয়তো দোটানায় পড়ে যায়। তখন তার মনে হয় আসলে কে ঠিক আর কে ভুল, এটা তার দ্বিতীয়বার ভাবা উচিত। আর এর আগে কিন্তু এই চিন্তা তার মাথায় একবারও আসেনি। আমি তার পায়ে ধরে কতই না আকুতি মিনতি করলাম যে আমাকে একটা বার বিশ্বাস করো। কি করলে বিশ্বাস করবে যে আমি নির্দোষ? প্রতি উত্তরে সে কি বলেছিল জানেন? আমি যদি আমার জীবনটাও তার সামনে দিয়ে দেই, তবুও নাকি আমাকে বিশ্বাস করবে না। আসল কথা হলো, সে আমাকে বিশ্বাস করে আপনাকে এই কথাগুলো বলেনি। সে আপনাকে বিশ্বাস করে আপনার বলা কথাগুলো বিবেচনায় রেখে এই কথাগুলো বলেছে। আমি তো তোমাকে সবকিছু এখনো বলিনি তরি, বাকি কথা শোনো। গত সপ্তাহে তীব্র আমার অফিসে এসেছিল। বলতে পারো পাগলের মতো হততন্ত্র হয়ে ছুটে এসেছিল। তাকে দেখেই বুঝতে পেরেছিলাম যে বেশ কয়েক রাত তার ঘুম হয় না ঠিক মতো। সবসময় সেই মানুষটার কাজের জায়গায় একেবারে পরিপাটি হয়ে নিজেকে উপস্থাপন করে। সে জায়গায় মানুষটা না ঠিক মতো কাজ করতে পারছিল আর না ঠিক মতো ঘুমাতে। নিজের সব কাজ ফেলে আমার কাজে ছুটে এসেছে। চুলগুলো এলোমেলো, শার্টের কালার ঠিকঠাক ছিল না, তাই বাধা হয়নি মতো। এই অবস্থায় সে আমার কাছে এসেছিল। কি কারণে এসেছিল? তোমার কারণে। তুমি তার সাথে কথা বলো না সেই কারণে। আজ পর্যন্ত সে তার ব্যক্তিগত জীবনের প্রভাবে তার কর্মক্ষেত্রে করতে দেয়নি। শুধু একটা বার দেখেছিলাম প্রভাব করতে। তখন জানো, যখন তৃপ্তি মারা গিয়েছিল, প্রায় 1 মাসের উপরে সে কাজ তো দূরে থাক, খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে গিয়েছিল। আর পুনরায় তার জীবনের একই অবস্থা চলে এসেছে তোমার জন্য। অথচ জেসিকা যেদিন চলে গিয়েছিল, তার পরের দিন সে নিজের অফিসে সবাইকে মিষ্টি মুখ করিয়েছিল। কেউ তখন এর পেছনের কারণটা বুঝতে না পারলেও আমি বুঝেছিলাম তৃপ্তি তীব্রর কাছে কি সেটা তুমি জানো, আমিও জানি। তৃপ্তির জায়গা তীব্র কখনো কাউকে দেয়নি, হয়তো দিবেও না। কিন্তু সেই তৃপ্তির জন্য তার এইরকম পাগলামের অবস্থান হয়ে গিয়েছিল। আজ সেই তোমার জন্য তার অবস্থা কিন্তু কাছাকাছি পর্যায়ে চলে গিয়েছে। তুমি তার সাথে কথা বলছো না, এতেই এর এমন অবস্থা। আল্লাহ না করে তৃপ্তির মতো কিন্তু কিছু না হয়। তাহলে তুমি কি বুঝতে পারছো তুমি তার জীবনে কতটা গুরুত্বপূর্ণ রাখো? আরও একটা কথা তোমাকে বলি, আমি জানি তুমি বাচ্চাদের কতটা ভালোবাসো, কিন্তু তীব্রকে পরীক্ষা করার জন্যই আমি বলেছিলাম যে সে যেহেতু তোমার উপর থেকে সব ধরনের শর্ত তুলে নিয়েছে এবং আজীবনের জন্য বিনা শর্তে তোমার পরিবারের দায়িত্ব নিয়ে নিয়েছে, তাই তুমি মুক্ত। এখন তুমি চাইলে তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করে বাকি জীবন কাটাতে পারো। তখন তার ভাষ্য ছিল এমন, তোমাকে পঙ্গু বানিয়ে রাখতে হলেও সে রাজি। তবে পঙ্গু হোক আর সুস্থ থাকো, যেভাবেই থাকো না কেন তার সাথেই থাকতে হবে। সে তোমাকে কোনো মতেই ছাড়বে না, এটা হচ্ছে কথা। এই পাগলামোকে ছেড়ে তুমি কোথায় যাবে বলো তো? এই পাগলটার সাথে আর কয়েকদিন এভাবে মুখ ফুলিয়ে রাখবে? আমার যা বলার আমি বলে দিয়েছি তোমাকে তরি, বাকিটা তুমি জানো। তবে এতটুকু বলবো, অতিরিক্ত কঠোর হতে গিয়ে না আবার মূল্যবান কিছু হারিয়ে ফেলো, এটা মাথায় রেখো।
আর আরেকটা কথা, তীব্রর বন্ধু আমি, এটা ঠিক আছে, তবে তার পাশাপাশি আমি কিন্তু তোমার ভাইও। তুমি নিজে আমাকে বড় ভাইয়ের মর্যাদা দিয়েছ, আর আমিও তোমাকে নিজের বোনেরই মতোই ভাবি। তো এই ভাইটার উপরে একটাবার না হয় ভরসা করে একেবারের মতো নিজের মন মালিন্য মিটিয়ে নাও। কথা দিচ্ছি, তীব্রকে আর কখনো তোমার সাথে খারাপ ব্যবহার করতে দেখবে না। আর যদি কখনো এমন করে, তাহলে আমি নিজে দাঁড়িয়ে থেকে তোমার ডিভোর্স করিয়ে দিব। তবুও একবারের জন্য তাকে ক্ষমা করে দাও। শাহাদাত তিনটে বাচ্চাকে নিয়ে ছাদ থেকে নেমে গেল। খোলা আকাশের দিকে তাকালো তরি। অনেকটা সময় নিয়ে শ্বাস নিয়ে আবার শ্বাস ছাড়লো। সন্ধ্যা হয়ে আসছে। পশ্চিমে ডুবন্ত সূর্য এটারই ইঙ্গিত দিচ্ছে। সেদিকে তাকিয়ে তরি ভাবতে লাগলো, তার জীবনে সূর্যকে সে আর ডুবতে দেবে না। অনেক তো হলো, এবার একটু শান্তির আশা তো করাই যায়। আমার পক্ষে যতটুকু করার আমি করেছি, এখন বাকিটা তুই জানিস। তোরি কি বলেছে? এখন থেকে কথা বলবে আমার সাথে? না, আমাকে কিছু বলেনি, তবে কথাগুলো কতটুকু কাজে দিয়েছে সেটা তার ব্যবহারেই বুঝতে পারবি। এখনো তো কিছু বলেনি। একটা কথা রাখবি আমার, এটা ভেবে যে আমি তোর কখনো খারাপ চাইনি। এভাবে বলছিস কেন ভাই? আমি যদি এখন বন্ধু বিশেষণে বিশেষায়িত কাউকে বিশ্বাস করি, সেটা তুই। আর কোনো বন্ধু আবার আছে নাকি আমার? সবই তো তাদের আসল রূপ দেখিয়ে দিয়েছে সময় মতো। বল না কি কথা? আমি জানি তৃপ্তি তোর জীবনে কি, তৃপ্তির জায়গায় অপরটি স্থাপনীয়, এটাও জানি। আমি বলেছিও না তৃপ্তির জায়গা কাউকে দিতে, তাকে সরিয়ে সেখানে অন্য কাউকে বসাতে। তোর জন্য তৃপ্তির মনে যে ভালোবাসা, সেটা আমি সম্মান করি। আজকালকার সময়ে এমন ভালোবাসা পাওয়া যায় না রে। তার স্মৃতি আঁকড়ে ধরে তুই বাঁচতে চাইছিস, বাঁচবি, অবশ্যই বাঁচবি, কিন্তু কখনো কখনো জীবনে আমাদের কাছে এমন কিছু মানুষকে এনে দাঁড় করাই, যাদের আমরা চোখ বন্ধ করে ভরসা করতে পারি, যারা আমাদের ছেড়ে যাবে এই ভয় থাকে না, যারা আমাদের নতুন করে হাসতে শেখায়, বাঁচতে শেখায়। এমন কেউ যদি আমাদের জীবনে আসে, তাহলে সেই মানুষটাকে তার যোগ্য সম্মান দেওয়া কি আমাদের উচিত নয়? তুই বুঝতে পারছিস হয়তো আমি কার কথা বলছি আর কি বোঝাতে চাইছি তোকে। আমি আরও বলছি, তৃপ্তির স্থান থেকে আমি তোকে সরাতে বলছি না, তাকে ভুলে যেতে বলছি না তোকে। তৃপ্তির জায়গা তৃপ্তিরই থাকুক, তার বিচরণ যতটুকু জায়গা আছে তার আশেপাশেও কি তোরকে একটু জায়গা দিতে পারবি না তুই? ওইটা তোকে ভালোবাসে তীব্র। সে কখনো আমাকে নিজে থেকে মুখ খুলে বলেনি, কিছু বুঝতেও দেয়নি, কিন্তু তার কথাবার্তা, তার অঙ্গভঙ্গি, তোর প্রতি তার দৃষ্টিভঙ্গি, এই সব কিছু আমাকে বুঝিয়ে দিয়েছে যে তোকে চাই। তোদের বিয়েটা চুক্তি ছাড়া আর কিছুই ছিল না, নামমাত্র নিয়ে যাকে বলে। আর বিয়ের সময়টা শর্ত ছিল যে তোর থেকে যাতে তোরই কিছু আশা না রাখে, মানে আমি বৈবাহিক সম্পর্কের কথা বোঝাতে চাইছি। এই কারণে সে তোকে কখনো কিছু বলেনি, শর্তভঙ্গ হবে যে তুই তাকে নিজের বন্ধু হিসেবে আপন করে নিয়েছিলি। এতেই সে খুশিতে আত্মহারা। তোরই যে মেয়েটা কেমন, তোরই মেয়েটা এমন যে তাকে যদি তুই দ্বিগুণ ভালোবাসিস, সেটাকে এর 4 গুণ ভালোবাসা ফেরত দেবে। মেয়েটার কথা একটা বার একটু ভেবে দেখিস। সকলের জীবনে কিন্তু তোরই আসে না তীব্র, সকলের এমন মন খুলে ভালোবাসতে জানে না। আমি তোকে গ্যারান্টি দিয়ে বলছি, তুই তাকে একটু আপন করে নে, দেখবি সে তোকে মৃত্যু পর্যন্ত আগলে রাখবে। অপর পাশ থেকে ফোন কেটে গেল। শাহাদাত বুঝতে পারলো তীব্র ফোন কেটে দিয়েছে। কান থেকে ফোনটা নামিয়ে একটু ঝুঁকে বসে মুখে হাত দিয়ে রেখেছে সে। পাশের কৌতূহলী দৃষ্টিতে জয়িতা তাকিয়ে আছে তার দিকে। কি বললো তীব্র? কিছুই না, ফোন কেটে দিয়েছে। তার মানে সে তোমার কথা মানতে পারেনি? জানি না জয়িতা, হয়তো আমার কথাগুলো একটু ভেবে দেখবে। এটা তো সত্যি যে এই ব্যাপারটা তীব্রর জন্য অনেক সেনসিটিভ, তাই এত সহজে বিনা বিচার বিবেচনায় সে কোনো সিদ্ধান্তে উপনীত হতে পারবে না, এটা আমিও জানি। তবুও চাই সে আমার কথাটা একটু বোঝার চেষ্টা করুক। এভাবে কি জীবন চলে বলো? আর যেখানে জীবন নিজে থেকে তাকে একটা সুযোগ দিতে চাইছে, তাহলে তো তার এটা গ্রহণ করাই উচিত। রাত 12টার একটু বেশি বাজে এখন। বাচ্চাদের ঘুম পাড়িয়ে দিয়ে তরি নিজের চোখও লেগে আসছিল। এর মধ্যে দেখলো তার ফোন বাজছে।
স্ক্রিনে নিতুর নাম্বার। তরি বেশ অবাক হলো, এত রাতে নিতুর ফোন। কি রে নিতু, কি হয়েছে? তুই ঠিক আছিস? আমি খুব বিপদে পড়েছি দোস্ত, তোর বাসার নিচে দাঁড়িয়ে আছি। আমি তোর শ্বশুরবাড়ি কথা বলছি আর কি। কি বলিস এত রাতে? কি হয়েছে তোর? সবই বলবো, কিন্তু আগে নিচে নেমে আয় প্লিজ। আমার ভয় করছে এত রাতে একা দাঁড়িয়ে থাকতে। তুই আয়, আমি সব বলবো। তরি নিচে নেমে দেখলো বাসার গেটসম্যান ঘুমাচ্ছে, অথচ একেবারে সদর দরজার পাশে গেট খোলা। কিছু সময়ের জন্য তরি এটা নিয়ে ভাবলেও পরবর্তীতে মৃত্যুর কথা মাথায় আসায় দৌড়ে চলে যায় বাহিরে। প্রথমে বাগান পড়ে, এরপর একেবারে বাহিরে গেট। বাগানের সামনে এসে তরি থ হয়ে দাঁড়িয়ে রইল। মৃদু আলোতে চারপাশ আলোকিত, প্রতিটি ফুল গাছের সাথে রং বেরঙের বেলুন লাগানো। সামনে একটি ছোট্ট টেবিল রাখা, তার দুপাশে দুটো চেয়ার। টেবিলের মাঝখানে একটা বড় কেক, তার পাশে বেশ কয়েকটা ছোটখাটো মোমবাতি এবং একটা ছড়ি। তরি একটু এগিয়ে এসে দেখলো কেকের মাঝ বরাবর তার হাস্যোজ্জ্বল একটা ছবি আছে। কেকের চারপাশে লেখাগুলো সে পড়তে নিল, তবে তার আগেই কানে এলো মৃদু কণ্ঠে বলা একটি বাক্য। হ্যাপি বার্থডে মিসেস রায়হান। তরি তীব্র দিকে তাকিয়ে আছে অবাক দৃষ্টিতে। ধীর পায়ে তার কাছে এগিয়ে আসছে তীব্র, মুখে হাসি রেখা টেনে বলল, এই জন্মদিনে তোমার সকল দুঃখের সমাপ্তি ঘটুক, এটা আমার একান্ত কাম্য। নিজের দিক থেকে আমি তোমাকে খুশি রাখার সর্বোচ্চ চেষ্টা করব। এর মধ্যে তরির ফোনে একটা মেসেজ এলো। মেসেজটা নতুন নাম্বার থেকে এসেছে। বেশ বড় করে পাঠিয়েছে মেসেজটা। তাতে লেখা আছে, হ্যাপি বার্থডে বেস্টু। যখন থেকে তোর সাথে পরিচয় হয়েছে তখন থেকেই তোর প্রতিটা জন্মদিনে আগের দিন রাত 12টার দিকে ঘড়ির কাঁটা হিসেব করে আমি সবার আগে বার্থডে উইশ করে আসছি। এবারও করতাম, বিশ্বাস কর, কিন্তু তোর হাজবেন্ড সেই সুযোগটা কেড়ে নিল আমার কাছ থেকে। উল্টো আমাকে নিজের প্ল্যানের মধ্যে সামিল করিয়ে মিথ্যে কথাও বলালো। যাই হোক, সেসব আমি ভুলে যাব বর্ষর একটা ট্রিট পেলে। যদিও আমি নিজে থেকে তার কাছে ইতিমধ্যে ট্রিট চেয়ে ফেলেছি, তবু তাকে আরেকবার মনে করিয়ে দিস। এতক্ষণে তো নিশ্চয় বুঝে গিয়েছিস যে আমি তোর বাসার গেটের সামনে দাঁড়িয়ে নেই, বরং এখন নিজের বিছানায় শুয়ে এক পায়ের ওপর আরেক পা তুলে তোকে মেসেজ পাঠাচ্ছি। যাই হোক, কোদায় বকবক না করি আর। বেস্ট অফ লাক। ও, আরেকটা কথা, আমার বিয়ে ঠিক হয়েছে। তোকে বলতাম ফোন করেই, কিন্তু কথাটা পেটে চেপে রাখতে পারছি না আর, তাই মেসেজে বলে দিচ্ছি। আমার বিয়ের সংবাদ শুনে খুশি হয়েছিস নিশ্চয়ই। তো যেহেতু আমি তোকে একটা খুশি সংবাদ দিয়েছি, তাই তোরও আমাকে একটা খুশি সংবাদ দেওয়ার দায়িত্ব। দায়িত্ব মানে একেবারে নৈতিক দায়িত্ব, বুঝলি? তো খুব তাড়াতাড়ি যেন একটা খুশি সংবাদ পাই সেই ব্যবস্থা করিস। টাটা, এনজয় কর। মেসেজটা পড়ে তরি মাথা উঠিয়ে তীব্র দিকে তাকালো, হতাশ গলায় বলল, শাহাদাত ভাইয়ার সাথে সাথে এখন নিতুকেও? কি করতাম বলো তো? তোমার রাগ তো যাচ্ছেই না আমার উপর থেকে, একেবারে আঠার মতো লেগে আছে। তাই যাকে সামনে পাচ্ছি তাকেই ধরে কাজে লাগাচ্ছি। তরি চোখ ঘুরিয়ে চারপাশে নজর বুলাতে লাগলো আবার। এখনো তোমার দেখা শেষ হয়নি? আচ্ছা দেখো, দেখা শেষ হলে আমাকে বলো, কেক কাটতে হবে তো। দেখা হয়েছে আমার। তরি দুই হাতের বাহুতে ধরে আলতো করে তাকে নিয়ে টেবিলের সামনে এগিয়ে গেল তীব্র। লাইটার দিয়ে কেকের চারপাশে বসিয়ে রাখা মোমবাতিগুলো জ্বালালো। এরপরে তরির হাতে নিজের ছুরিটা রেখে এক হাত দিয়ে ছুরি সহ তরির হাত ধরলো, অপর হাত দিয়ে বিপরীত পাশের বাহুতে জড়িয়ে তরিকে নিয়ে একটু ঝুঁকে বলল, মোমবাতিগুলো নিভাতে ফু দিয়ে। তরির মোমবাতি নিভানো শেষ হলে কেক কেটে তীব্র তরির সামনে একটা কেকের টুকরো নিয়ে রাখলো। খুব বেশি বড় ছিল না টুকরাটা, তরি একা সেটা খেতে পারত, তবে তীব্র সেটা হতে দিল কই। একটা কামড় বসানোর পরেই মুখের সামনে থেকে কেকের বাকি অংশটা সরিয়ে টুক করে নিজের মুখে ঢুকিয়ে নিল তীব্র। আসমিক এই কাণ্ডে তরি কেক মুখে রেখে তীব্র দিকে তাকিয়ে আছে, যেন চিবাতে ভুলে গেছে সে। আর তীব্র হাতে লেগে থাকা কেকের ক্রিমগুলো বেশ আড়াইশি ভঙ্গিতে খেয়ে যাচ্ছে আঙুল থেকে চেটে চেটে। খাওয়া শেষ হওয়ার পর তরিকে বলল, হয়েছে তোমার? তীব্র কথায় তরি যেন একটা গুড় থেকে বেরিয়ে এলো, গবাগপ করে কেক খেয়ে ফেললো।
এরপর মাথা নাড়িয়ে জানান দিল যে তার হয়েছে। তীব্র বলল, চলো। তরিও তীব্রের সাথে মাথা নেড়ে সামনে এগিয়ে গেল। যে মাত্র বাসায় ঢুকতে নিল অমনি তীব্র তরি করে বলল, আরে আরে, ওখানে কোথায় যাচ্ছ? তরি বেশ আশ্চর্য ভঙ্গিতে বলল, কেন বাসায় যাচ্ছি? আমি বলেছি বাসায় যেতে। না, কিন্তু এত রাতে কোথায় যাবো আর? সামনে আসো, দেখতে পাবে। তরি এগিয়ে এসে দেখল একটা বাইক রাখা গেটের বাইরে। এই বাইক সে আগে এ বাসায় কখনো দেখেনি। এটা কখন আসলো? আমি তো দেখিনি আগে। সন্ধ্যার পরে এসে দিয়ে গিয়েছে একজন, আমি বলে রেখেছিলাম। বাইক দিয়ে কি করবেন? কলেজ এবং ভার্সিটি জীবনের পুরোটা সময় আমি বাইক নিয়েছিলাম, ভীষণ ভালো লাগতো। এমনকি বিয়ের পরেও তৃপ্তিকে নিয়ে প্রায় সময়ই বাইকে চড়ে ঘুরে বেড়াতাম। গাড়ি থেকে বাইক আমার বরাবরই প্রিয় ছিল। খোলামেলা কেমন জানি নিজেকে খুব মুক্ত লাগে। তৃপ্তি মারা যাওয়ার পর আর বাইকে চড়া হয়নি, বলতে পারো ইচ্ছে হয়নি। এটা কি আগের বাইকটা? একজনের কাছে জমা রেখেছিলাম, কেন জানি নিজের চোখের সামনে এটাকে দেখলেই পুরনো স্মৃতি ভেসে উঠতো চোখের সামনে। আবার এটাকে কাউকে দিতে বা নষ্ট করতেও মন চাইছিল না। আজকে তাহলে এটা এখানে আনার কারণ? মন চাইলো আবার। বাইক দেখতে এখানে এসেছি, বাইক তো দেখা হয়ে গিয়েছে, তাহলে এখন কি ঘুমাতে যাব? আমি কখন বললাম যে বাইক দেখাতে এখানে এনেছি তোমাকে? তো উঠে বসো। কোথায়? আমার মাথায়। বাইক সামনে আছে, বললাম উঠে বসতে, আর তুমি জিজ্ঞেস করো কোথায়। এটা কোনো প্রশ্ন হলো? নিজেই বলো। কি এত রাতে বাইকে করে ঘুরবো? অনেকদিন ঠিক মতো না ঘুমানোর কারণে মাথা নষ্ট হয়ে গিয়েছে নাকি তোমার? আগে না ম্যাডাম, আমার মাথা নষ্ট হয়নি, সুস্থ মস্তিষ্কেই বলছি সব কথা। বাইকে ওঠো, কুইক। কিছুক্ষণ বাসার দিকে তাকিয়ে থেকে বাইকে উঠে বসলো তরি। তীব্র বাইক স্টার্ট দেওয়ার সাথে সাথে তীব্রের উপরে হুড়মুড়ি খেয়ে পড়লো তরি। এই তুমি ঠিক মতো ধরে বসনি, পড়ে যাচ্ছিলে তো। তরি কাঁচামাচা মুখ করে বলল, ধরেই তো বসেছিলাম। আসলে আমি বাইকে কখনো উঠিনি, আজকে প্রথম। আর এর মধ্যে শাড়ি পরেছি, কেমন জানি লাগছে, মনে হচ্ছে পড়ে যাব বাইক থেকে। আমাকে শক্ত করে ধরে বসো। তীব্র সামনের দিকে মুখ রেখে বাইক স্টার্ট দেওয়ার অপেক্ষায় বসে আছে, কিন্তু তরি থেকে কোনো সাড়া না পেয়ে পেছনে তাকিয়ে দেখলো তরি যেভাবে ছিল সেভাবে বসে আছে। পার্থক্য হলো তখন শুধু বসেই ছিল, আর এখন বসে থেকে মাথা নিচু করে শাড়ির আঁচল শেষ প্রান্তে ধরে দুই হাতে পেঁচিয়ে যাচ্ছে। সেদিকে বুকুসকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তীব্র বলল, তুমি কি সারা রাত এখানে এভাবে বসে কাটিয়ে দেওয়ার প্ল্যান করছো? ধরতে বলেছি না, ধরো না কেন? কত সুন্দর একটা সারপ্রাইজ রেখেছি তোমার জন্য, জানো? সারপ্রাইজের কথা শুনে তরি তাড়াতাড়ি বসলো। না না, আমার আর সারপ্রাইজ লাগবে না। সবসময় সারপ্রাইজ পাওয়ার পরে একটা করে বড় সড়ো রকমের বাস পাই। তীব্র তরির কথা শুনে বাইক থেকে নেমে হাসতে হাসতে নিচে বসে গেল। সেদিকে তাকিয়ে তরি একটা বেঞ্চি কাটলো। তরি, কিসব কথা বলো এগুলো তুমি? বাস পাও? লাইক সিরিয়াসলি? তীব্র হাসি থামছে না মানে থামছেই না। এবার প্রচন্ড বিরক্ত লাগা শুরু করলো তরি। এই, আমি কি লাফিং গ্যাস ছেড়েছি নাকি? হ্যাঁ, এভাবে পাগলের মতো হাসছো কেন? অবশ্য তুমি তো পাগলই, বলেছিলাম তো একবার, তুমি হচ্ছে ভদ্র পাগল। তীব্র কিছুক্ষণের জন্য হাসি থামিয়ে তরির মুখের দিকে তাকিয়ে আবারও হুড়ো করে হেসে উঠল। একটু আগে বললে আমার নাকি সারা রাত বাইকে বসে থাকার প্ল্যান, এখন নিজেরটা কি? তোমার কি সারা রাত বাইকের সামনে বসে হাসার প্ল্যান? তাহলে হাসো, তুমি হাসো, আর আমি রাত জেগে বসে বসে সার্কাস দেখি। তুমি তো শুরু করলে, আমি তো বলেইছিলাম আমাকে ধরে বসতে, এরপর কি বাস চারের কথা শুরু করলে? আচ্ছা এখন ধরে বসো তো, অনেক দেরি হয়ে গিয়েছে। তীব্র আবার বাইকে উঠে বসলো। পিছন থেকে আলতো করে তার কাঁধে হাত রাখলো তরি। এভাবে কাঁধে হাত রাখা না রাখা সমান। শক্ত করে ধরে বসো, নয়তো রাস্তায় পড়ে গেলে দোষ হবে আমার। আমি বাইক চালাতে পারি না। এবার একেবারে সর্বশক্তি প্রয়োগ করে দু হাত চাপ দিয়ে তীব্রকে জড়িয়ে দিল তরি। আরে আরে, একটু হালকা করো, এত শক্ত করে ধরতে বলিনি, পটল তুলে ফেলবে তো। তরি ইচ্ছে করে এমন করছিল। তীব্র কথা শুনে খিলখিল করে হেসে পেছন থেকে জড়িয়ে ধরে পিঠিয়ে নিজের মাথা রাখলো। এরপর চোখ বুজে বলল, এবার নিশ্চিন্তে বাইক চালাও, বেশি জোরে চালিও না, আবার হেলমেট পরিনি কিন্তু। এই যা, হেলমেটের কথা তো ভুলেই গিয়েছি। এখন রাস্তা ফাঁকা থাকবে, আস্তেই চালাবো, এতেও মন্দ লাগবে না আশা করি। বাইকের গতি খুব বেশি না থাকলেও নিশ্চয় প্রান্ততে
খোলা বাতাস উপভোগ করতে বেশ ভালো লাগছে তরি। তুমি চোখ বন্ধ করে রেখেছো কেন? আমি যেখানে তোমাকে নিয়ে যাচ্ছি সেই রাস্তাটা কেমন, কি করে সেখানে যাই, বা এই রাস্তা দিয়ে আগে কখনো গিয়েছো কিনা সেসব দেখছো না যে কিছু? না, আমি এত কিছু দেখছি না, আর দেখতেও চাই না। এই সুন্দর মুহূর্তটাকে উপভোগ করছি। চোখ খুলেও তো উপভোগ করতে পারো। না, আমার চোখ বন্ধ করেই ভালো লাগছে। নিশ্চিন্তে তোমার পিঠে মাথা রেখে চোখ বন্ধ করে এত সুন্দর একটা সময় উপভোগ করছি, এতেই সুখ পাচ্ছি। আর রাস্তা দেখে আমার এত কাজ নেই। তুমি তো আর আমাকে অপহরণ করে নিয়ে যাচ্ছ না যে আমার রাস্তা চিনে রাখতে যাব, যাতে পরবর্তীতে সেখান থেকে একা পালিয়ে আসতে পারি। তীব্র কথায় তরি হেসে উঠল। তাছাড়া যাকে বিশ্বাস করি তার উপর সব সময়ই ভরসা রাখা উচিত, আর আমি তোমাকে ভরসা করি। এখন তুমি গন্তব্যে পৌঁছানোর জন্য বাইক চালিয়ে যাও। গন্তব্য থামলেই আমি চোখ খুলব, তার আগে না। প্রায় 30 মিনিট পর বাইক থামল। তীব্র পেছন ফিরে তরির দিকে তাকিয়ে বলল, এতক্ষণ যখন চোখ খোলোনি, তাহলে এখন আরো কিছু সময়ের জন্য চোখ বন্ধ রাখো। কেন? আপাতত চোখের সাথে মুখও বন্ধ রাখো, আর যেভাবে আছো সেভাবে বসে থাকো। না, বসে থেকো না, আমার হাতটা ধরো, ধরে বাইক থেকে নামো, চোখটা বন্ধ রেখেই। তরির তীব্র কথা মতো বাইক থেকে তার হাত ধরে নামলো। এরপর তার মনে হলো সে শূন্যে ভাসছে। বুঝতে পারলো তীব্র তাকে কুলে তুলে নিয়েছে। এই এই কি করছো? আমি চোখ খুলে ফেলবো নাকি? আমাকে ভরসা করো না বলেছিলে, তাহলে এখন ভয় পাচ্ছ কেন? হয়তো পাওয়ারই কথা, হুট করে কোলে তুলে নিলে, তাও প্রথমবারের মতো, আবার বলছো চোখ বন্ধ রাখতে। তীব্র সামনে হাঁটতে হাঁটতে বলল, সারপ্রাইজ পেতে একটু চোখ বন্ধ রাখতেই হবে। 3 থেকে 4 মিনিটের মাথায় তরিকে কুল থেকে নামিয়ে দিল তীব্র। এবার চোখ খুলো। তরি আস্তে আস্তে চোখ খুলে তাকালো। আপনা আপনি তার চোখ দুটো বড় বড় হয়ে গেল, মুখ হা হয়ে গেল। তরি দেখলো তার সামনে একটি কুঁড়ে ঘর, চারপাশে অসংখ্য জোনাকি পোকা। কোনো রকমের বাতি, কোনো আলো নেই, শুধু চাঁদের আলো আর জোনাকি পোকাদের কাছ থেকে আসা আলো। নিস্তব্ধ উন্মুক্ত পরিবেশ, চারপাশে অনেকটুকু জায়গা রয়েছে। এক কথায় পরিবার ছাড়াও যতটুকু জায়গা রয়েছে তা থেকে বোঝা যাচ্ছে জায়গাটা বিশাল পরিসরে। আরেকটু সামনে এগিয়ে দেখতে গেল পরিবার অব্দি পৌঁছানোর জন্য গোলাপ ফুল দিয়ে তৈরি করা একটা সোজা লাইন। এর অর্থ হলো ফুলের উপর হেঁটে পরিবারে পৌঁছানো। কি হলো মিসেস রাইহান, সামনে আগাচ্ছ না যে? এগুলো কি ঢাকা শহরের মধ্যে পড়ে ঘর? এতটা খোলামেলা পরিবেশ, এতটা শান্ত লাগছে সবকিছু, একেবারে গ্রামীণ অনুভূতি পাচ্ছি। এই, তুমি আমাকে কোথায় নিয়ে এসেছো বলো তো? এখন আমাকে জিজ্ঞেস করে লাভ কি? আমি তো বলবো না। বাইকে যখন ছিলে তখনই তো বলেছিলাম রাস্তা দেখতে, তখন দেখোনি, তাই এখন আর বলবো না। প্লিজ, অনেক বেশি কৌতূহল লাগছে তো। হুম, আমি যা বলার একবারই বলি। তুমি তখন শোনোনি আমার কথা, আর এখন শুনতে চাইলেও আমি বলবো না। তরি অসহায় চোখে তীব্র দিকে তাকালো, তবে সেসব দেখেও দেখছে না তীব্র। উল্টো তাকে তাড়া দিতে লাগলো সামনে এগিয়ে যাওয়া। অগত্যা ঠোঁট উল্টে গাল ফুলিয়ে সামনে এগোতে লাগলো তরি। পরিবের সামনে গিয়ে দেখতে পেল সেখানে হালকা আলো ব্যবস্থা আছে। ভিতরে ঢুকে দেখলো সেখানে একটা কূপেতে আগুন জ্বলছে। নিচে মাদুর বিছানো, আর তাতে একটা বালিশ শুধু। মাদুরের পাশে একটা মাটির পাত্রে কি যেন রাখা। তরি সিটের সামনে এগিয়ে দেখতে গেলে তীব্র বাজা দিল। হুম, সেখানে গিয়ে তোমার কাজ নেই, তুমি গিয়ে মাদুরের উপর বসো। যাচ্ছি, তবে তুমি যে এতগুলো হুটহাট করে কি করো তুমি ভালো জানো। মানে মনে হচ্ছে এখন কোনো গ্রামে আছি, একেবারে জনমানব শূন্য গ্রাম। কেমন ভৌতিক ব্যাপার স্যাপার। আমার কপাল, এত কিছু করে শুনতে পেলাম আমি ভুতুরে পরিবেশ তৈরি করেছি। কথাটা বলে তীব্র মাথায় হাত রাখলো। তার কথা বলার ভঙ্গি দেখে হেসে পেল তরি। মাদুরে বসে বলল, আর কিছু দেখার বাকি আছে তোমার? অবশ্যই আছে, চোখ বন্ধ করো। আবার? এই তোমার চোখ বন্ধ করতে এত সমস্যা কিসের বলো তো? প্রথম দিন যখন আমার রুমে এসেছিলে ওই যে সারপ্রাইজ পাওয়ার জন্য, তখন তোমাকে বলেছিলাম চোখ বন্ধ করতে, তখন কৈফিয়ত চাইছিলে। আজকে বাইক থেকে নামার পর বললাম চোখ বন্ধ রাখতে, তখন একই কাণ্ড। এখন বললাম চোখ বন্ধ করতে, আবার প্রশ্ন করা শুরু করলে। আচ্ছা আচ্ছা করছি। বাবা রে বাবা। তরি চোখ বন্ধ রাখা অবস্থায়
প্রথম শুনতে পেল ছোট্ট একটা আওয়াজ। বুঝতে পারলো হয়তো সেই পাত্র থেকে কিছু একটা বের করছে তীব্র। কাঁধ থেকে চুল সরালো তার। আসমিক স্পর্শে তরি কেঁপে উঠল। তার গলায় কিছু একটা পরে দেওয়া হচ্ছে। তার কানে আগে থেকে ছোট্ট ঝুমকা ছিল, সেগুলো খুলে নিল তীব্র। এরপরে কানে নতুন করে কিছু পরিয়ে দিল। কান থেকে এবার হাত, দু হাতেও পরানো হয়ে গেল। তরি কাঁপা কাঁপা কণ্ঠে বলল, চোখ খুলবো? আর একটু হয়ে এসেছে। আঙুলের আংটি হিসেবে হাতে কিছু পরিয়ে দিল। চোখ খোলো। চোখ খোলার পর তরির প্রথম নজর গেল তার হাতের দিকে, এরপর আঙুল এবং গলায়। কানে কি পরানো হয়েছে সেটা দেখতে পেল না। তবে বুঝতে পারলো কানেও একই জিনিস পরিয়েছে তীব্র। বাট ফুল দিয়ে এত কিছু? একেবারে ফুলকুমারী লাগছে তোমাকে দেখতে। এগুলো কখন কিনে আনলে? নিজের হাতে তৈরি করেছি তোমার জন্য। ভালো লেগেছে? এটা সারপ্রাইজের একটা অংশ থাকবে তা কিন্তু একেবারেই ধারণায় ছিল না। তো কি ভেবেছিলে, কি রকম সারপ্রাইজ দিব? ভেবেছিলাম হয়তো কোনো 5 স্টার হোটেলে নিয়ে যাবে, সেখানে খাওয়া দাওয়া আর কিছু ভালো সময় ব্যয় করা। এটাই কমন, তাই না? কিন্তু তুমি যে এইভাবে সারপ্রাইজ দিবে তা কিন্তু একবারের জন্য মাথায় আসে। আচ্ছা, এইরকম অনন্য চিন্তা ভাবনা কোত্থেকে পাও? বিজনেসের খাতিরে কত প্রজেক্টে কত ইউনিক আইডিয়া লাগে। একটু অন্যরকম ভাবে প্রেজেন্ট না করলে অ্যাটেনশন সিক করা যায় না। সেখান থেকেই বলতে পারো ওয়েট, আরো একটা জিনিস আছে। তার মানে আবার চোখ বন্ধ করতে হবে? বাচ্চাদের মতো তীব্র দিয়ে তরি এই কথাটা বলা দেখে ফিকফিক করে হেসে দিল তীব্র। আচ্ছা যাও, লাগবে না চোখ বন্ধ করা। একটা স্বর্ণের হার এনে তরির সামনে রাখলো তীব্র। তাতে ইংরেজিতে দুটো টি অক্ষর একটা চমৎকার ডিজাইনের মাধ্যমে একের উপরের সাথে লেপটে আছে। তরি একবার হারটার দিকে তাকাচ্ছে তো আরেকবার তীব্রর দিকে। ফুলের মালার সাথে সাথে এই হারও এখন তরির গলায়। এই হার দেওয়ার তাৎপর্য? তরি পলক্ষীন চোখে তীব্র চোখে বারবার তাকিয়ে আছে। তীব্র একইভাবে তাকালো। আমি আমাদের সম্পর্কটাকে স্বাভাবিক করতে চাইছি তরি। মানে? তরি চোখ মুখে বিস্ময়। তার মনে হলো কথাটা সে ভুল শুনেছে। আমাদের মধ্যে যে বৈবাহিক চুক্তি হয়েছিল সেটাকে খণ্ডন করতে চাইছি। চুক্তি নামক কোনো দেয়াল আমাদের সম্পর্কে রাখতে চাইছি না। আমি তোমার কথা এখনো বুঝতে পারছি না। তুমি কোন সম্পর্কের কথা বলছো? বন্ধুত্ব? সেটা তো আমাদের মধ্যে আছেই। বন্ধুত্ব আছে এবং থাকবেও। আগেও আমি বলেছি যে কোনো সম্পর্কের ভিত্তি হলো ভালো বন্ধুত্ব। তবে আমি আমাদের সামাজিক সম্পর্ককে যথার্থভাবে ব্যক্তিগত রূপ দিতে চাইছি। সমাজের চোখে আমাদের সম্পর্ক যেমন, বাস্তবেও তেমন সম্পর্ক চাইছি। এক দৃষ্টিতে তীব্র দিকে তাকিয়ে থাকতে থাকতে তরির চোখে কখন যে পানি চলে এসেছে সেটা নিজেও বুঝতে পারেনি সে। তৃপ্তির পাশাপাশি তারও একটু জায়গা হবে তীব্র মনে, সেটা সে কখনোই ভাবতেই পারেনি। কতদিনের ইচ্ছে আজকে পূরণ হলো। চোখে পানি গড়িয়ে যখন হাতে পড়ল তখন স্বস্তি ফিরল তার। তরির চোখে পানি দেখে তীব্র বেশ বিচলিত হয়ে গেল। তুমি কাঁদছো কেন তরি? আমি কি তোমাকে কোনোভাবে কষ্ট দিয়ে ফেলেছি? আমার কোনো কথায় তোমার খারাপ লেগেছে? আমি দুঃখিত, বুঝতে পারিনি। বিশ্বাস করো, আর হবে না এমন ভুল। প্লিজ আবার কথা বন্ধ করে দিও না। তীব্র একেবারে শেষের কথা শুনে তরি চোখে পানি নিয়েও হাসতে লাগলো। কিছুক্ষণ পর হাসা বন্ধ করে আবার কাঁদতে লাগলো। এদিকে তীব্র বোকার মতো তাকিয়ে আছে তরির দিকে। মেয়েটা একবার হাসছে তো একবার কাঁদছে। পাগল হয়ে গেল নাকি? সে পুনরায় তরিকে কিছু জিজ্ঞেস করতে যাবে তার আগে তরি এসে তার বুকে আছড়ে পড়ল। দু হাতে শক্ত করে জড়িয়ে ধরে অনবরত চোখে পানি ফেলতে লাগলো। আরে কি করছো? শার্ট ভিজে যাচ্ছে তো আমার, কাঁদছো কেন? তুমি সত্যি বলছো? এই পর্যন্ত কখনো তোমাকে মিথ্যা বলেছি? কিন্তু আমি ভাবছি অন্য কথা। কি কথা? তীব্র বুক থেকে মাথা উঠিয়ে তরি বলল, এই যে শেষ পর্যন্ত একটা বুড়ো বর এসে কপালে জুটেছে আমার। বুড়ো বর মানে? তীব্রমুখী কিঞ্চিত রাগে ছিটে ফোটাও দেখতে পেল না তরি। তাতে যেন সে আরো মজা পেল। না মানে বলছিলাম যে সুইমিং পুলের সামনে দাঁড়িয়ে তো তুমি বলেছিলে আমি নাকি ছোট্ট খুকি। তোমার সাথে আমার প্রায় 13-14 বছরের পার্থক্য। আসলেই তো অনেক ব্যবধান। তবে আমাকে তো কেউ খুকি বলেনি এই বয়সে।
আসল কথা হলো তুমি হচ্ছে বুড়ো, তাই নিজেকে বাঁচাতে আমাকে খুকি বানিয়ে দিয়েছো। আহারে কপাল আমার, কি পোড়া কপাল, কি পোড়া কপাল। এই আমাকে কি দেখতে বুড়ো লাগে? কয়টা চুল পেকেছে আমার? এটাই তো সমস্যা, তোমাকে দেখলে বয়স বোঝা যায় না। এই যেমন শাহাদাত ভাইয়া, কি সুন্দর, তার বয়সের সাথে শারীরিক গঠন এবং চেহারারও মিল রেখেছে, কিন্তু তোমাকে দেখো বয়স 38, অথচ দেখলে মনে হয় 28 থেকে সর্বোচ্চ 30। আহারে আমার কপাল, মানুষ নিজের বডি ফিট রাখার কারণে পায় প্রশংসা, আর আমি পাই খোঁচা। কথা সেটা না, কথা হলো তুমি বুড়ো, কম বয়সে বিয়ে করলে তোমার নাতি নাতনি থাকতো। 38 বয়সে কোনো ছেলে দাদু হয়? হতেই পারে, ধরো তোমার 18 বছর বয়সে বিয়ে হলো, 20 বছর বয়সে বাবা হলে, 36 বছর বয়সে মেয়ে বিয়ে দিলে। শাহিদিন খুকি বলা আমারও ঠিক এমনই রাগ হয়েছিল। আজকে উপযুক্ত পরিবেশ পেলাম, তাই আমিও কথা শোধ করে দিলাম। এটা তোমার উপযুক্ত পরিবেশ? বাহ। কথা বলতে বলতে হঠাৎ তীব্র নজর গেল তরির হাতের দিকে। সেদিন কাজ ভেঙে তীব্র তার হাতে সেই ক্ষত তৈরি করেছিল, সেটা শুকিয়ে গেলেও হালকা দাগ এখনো রয়ে গিয়েছে। তরি দেখলো হঠাৎ করে তীব্র চুপ হয়ে গেল। কোথায় তাকিয়ে আছে সেটা দেখার জন্য তীব্রর দৃষ্টি অনুসরণ করে বুঝতে পারল তার হাতের দিকে। নিজের হাত থেকে চোখ সরিয়ে তীব্রর দিকে তাকাতে চমকে উঠল তরি। তীব্র কি কাঁদছে? আজ পর্যন্ত সে নিজের চোখে তীব্রকে কখনো কাঁদতে দেখেনি। আমি অনেক কষ্ট দিয়েছিলাম সেদিন তোমাকে, তাই না তরি? প্লিজ তীব্র, আমি সব ভুলে গিয়েছি। কিছু কিছু তিক্ত অভিজ্ঞতা আমাদেরকে প্রত্যেকের জীবনেই থাকে, সেগুলো নিয়ে ভাবলে মস্তিষ্ক তিক্ত হয়ে ওঠে। আমি নতুন জীবনের পথে পা বাড়াচ্ছি, এসব পুরনো কথা প্লিজ ভুলে যাও। রাফিনের কি ক্ষতি আমি করেছিলাম বলো তো? সে সবসময় আমার সাথে এমন করে। আই উইশ রাফিন নামে কাউকে আমি ভার্সিটিতে না পেতাম, তাকে নিজের বেস্ট ফ্রেন্ড না ভাবতাম। যা হয়েছে তা তো আর বদলাতে পারবে না তুমি, পুরনো কথা আর ভেবো না। রাফিনের প্রসঙ্গ ওঠায় মনে পড়লো এখন তার কি অবস্থা। সে যথেষ্ট প্রভাবশালী, এটা তো জানোই। নিজেকে যতটা সম্ভব কোনো প্রকার শাস্তি পাওয়ার থেকে দূরে রাখা যায় ততই চেষ্টাই সে করেছে, কিন্তু আমিও ছেড়ে কথা বলিনি। এবার সব মিলিয়ে আমার সাথে পেরে ওঠেনি। আইনের আওতায় তারও শাস্তির ব্যবস্থা হয়েছে। তার তো শাস্তি পাওয়ারই ছিল। জেসিকা আর ইমন, রাফিনি যেখানে নিজেকে বাঁচাতে পারেনি, সেখানে জেসিকা আর ইমনের কি হবে বুঝতেই পারছো। তাও ঠিক। রাত সম্ভবত এখন 3টের উপরে বাজে। তীব্র দেখতে পেল তরির চোখে ঘুমে ডুলডুল করছে, একটু পর পর হাই তুলছে। খুব বেশি ঘুম পেয়েছে? ওই আর কি। ঘুমিয়ে যাও, ভোরে উঠতে হবে আবার। তোমার ছাপনার আছে না, ঘুম থেকে উঠে দেখতে না পেলেই তুল কালাম কাণ্ড বাঁধিয়ে ফেলবে। এখানে ঘুমাবো, বাসায় যাব না? আমার আপাতত বাইক চালানোর ইচ্ছা কিংবা ক্ষমতা কোনোটাই নেই। আমারও ঘুম পেয়ে গিয়েছে ভীষণ। এমনিতেই তোমার এই কথা না বলার মানসিক অত্যাচারে কত রাত যে নির্ঘুম কেটেছে আমার। এখন তো যত দোষ তরি ঘোষ। নন্দ ঘোষ থেকে তরি ঘোষ? তীব্র হাসতে হাসতে শুয়ে গেল বালিশে। এই ঘুমাও বলে নিজে আরামসে বালিশে শুয়ে গেলে, আমি কোথায় ঘুমাবো? এত কিছু প্ল্যান করলে আর মাঝখানে দুটো বালিশ, সে জায়গায় একটা বালিশ নিয়ে আসলে। এটাও প্ল্যান? নিজে ঘুমিয়ে আমাকে বসিয়ে রাখার। তীব্র একটানে তরিকে নিজের কাছে নিয়ে এলো, বুকের মধ্যে জোরে জোরে বলল, এবার ঘুমাও। মাথা খানিকটা উঁচু করে তরি মুচকি মুচকি হাসছে তীব্র দিকে তাকিয়ে। তবে তীব্র চোখ বন্ধ, তাই কিছু দেখল না। হুট করে তরি দিল তীব্র থুতুনিতে এক কামড় বসিয়ে। ও আল্লাহ! এক লাফে উঠে বসলো তীব্র, হাত দিয়ে থুতুনিতে ঘন ঘন বসছে। চোখ রাঙিয়ে তরিকে বলল, এটা কি হলো? কি হলো? কামড় দিলে কেন? ইচ্ছে হয়েছে তাই কামড়েছি, প্রয়োজন হলে আরো কামড়াবো। চ্যালেঞ্জ দিচ্ছ? কিসে? কামড় দেওয়ার? ধরে নিতে পারো তাই। ভোর হয়েছে কিছুক্ষণ আগে। সকালে আলো ফোটার সাথে সাথেই বাসার উদ্দেশ্যে বেরিয়ে পড়লো তারা দুজন। কালকে দুজনের কেউই ঘুমায়নি, রীতিমতো কামড়ানোর প্রতিযোগিতা লেগে গিয়েছিল। পরিণামস্বরূপ এখন দুজনের গাল মুখ সব লাল হয়ে আছে। বাচ্চারা জিজ্ঞেস করলে কি উত্তর দেবো আমি? আমি কি জানি, তুমি তো চ্যালেঞ্জ করেছিলে। আমি কি তখন জানতাম নাকি এমন হবে? তুমি কি বলবে?
বলবো রাতে ঘুরতে বেরিয়েছিলাম, জঙ্গলি বিড়ালের খপ্পরে পড়ে এই অবস্থা হয়েছে। কি এত বড় অপমান! আর কথা বলবো না তোমার সাথে। এই না প্লিজ। না মানে সরি, আর বলবো না, কখনো না। মানি না। মানো। না। হ্যাঁ। হ্যাঁ, না আর হ্যাঁ, এর মধ্যে বিতর্ক চলতে থাক দুজনের। হোক না একটু ঝগড়া, একটু খুনসুটি। যেখানে ভালোবাসা আছে সেখানে খুনসুটি তো থাকবেই। নানা প্রতিকূলতা পার হয়ে দুজন একত্রিত হতে পেরেছে, এটাই যথেষ্ট। আজকের ভোর তাদের নতুন জীবনের সূচনা করলো। নতুন করে এক সত্যিকারের সুখী দম্পতির জীবন শুরু করার সাক্ষী হয়ে রইল। এভাবে চলতে থাকলো তাদের খুনসুটি আর ভালোবাসার দিনগুলো। তো বন্ধুরা, গল্পটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না কিন্তু। সেই সাথে একটি কথা না বললেই না হয়, তো এতদিন ধরে পুরো গল্পটার সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। তো গল্পটা সত্যি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সেটা কমেন্টে জানিয়ে দেবে।